পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রার প্রথম পার্টের ভলিউম 1-এর সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জীবনবিজ্ঞানের প্রথম স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে। তোমরা সবাই দেখবে, মনোযোগ সহকারে দেখবে এবং আলোচনাগুলো শুনবে। আশা করবো এগুলো তোমাদের পরীক্ষায় যথেষ্ট সাহায্য করবে। বিভাগ ক কি বলছে, 1-1 নিষিক্ত ডিম্বাণু থেকে সৃষ্টি হয় ফল, বীজ, ডিম্বাশয় না রেণু? নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় কি? বীজ। মানুষের জননকোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে কত? 44-2, 44-1, 22-1 না 22-2? অটোজোমের সংখ্যা কতগুলি থাকে? 22টি আর 1টি। জননকোষে মানে এটা গ্যামেটে বলেছে, বা ডিম্বাণুতে কতগুলো থাকে? 22টি অটোজোম থাকে আর একটা সেক্স ক্রোমোজোম থাকে। স্ত্রীলোকে যে দশায় প্রধানত অস্থির ক্যালসিয়াম নষ্ট হয় সেটি কি? শৈশব, বয়ঃসন্ধি, যৌবন না বার্ধক্য দশা? সঠিক উত্তর কি হবে? বার্ধক্য দশায়। তারপরে কি বলেছে, যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয় তাকে কি বলে? রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি বা ড্রোন না সকল প্রকার মৌমাছি? সাধারণত পুরুষ মৌমাছি বা ড্রোন অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয়। নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে যে বৈশিষ্ট্যটি মেন্ডেল দ্বারা নির্বাচন নয় সেটি স্থির করো। মটর গাছের ফুলের অবস্থান, মটরের ফলের আকার, মটর বীজের আকার না গিনিপিগের গায়ের রং? মধ্যে কোনটি মেন্ডেল তার বৈশিষ্ট্য দ্বারা নির্বাচন করেছিল না? মেন্ডেল তার বৈশিষ্ট্য নির্বাচন করেছিল কোনটা? গিনিপিগের গায়ের রং। তাহলে বলছি, নিচের কোনটি মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষার F2 জন্যর জিনোটাইপিক অনুপাত? কোনটি জিনোটাইপিক অনুপাত? 1:2:1। লারমার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছের সঠিক নিরূপণ করো। লারমার্ক তত্ত্বের সঙ্গে সঠিক শব্দ কোনটি? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, অর্জিতগণের বংশানুসরণ, প্রাকৃতিক নির্বাচনবাদ না প্রকরণের উৎপত্তি? এদের মধ্যে তিনটি, অর্থাৎ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচনবাদ এবং প্রকরণের উৎপত্তি, এর হচ্ছে ডারউইনের তত্ত্ব। এখানে লারমার্কের তত্ত্বের সম্পর্ক কি? অর্জিতগণের বংশানুসরণ। বাদুড়ের ডানা কি বলেছে? বাদুড়ের ডানা ও প্রজাপতির ডানা। বাদুড়ের ডানা ও প্রজাপতির ডানা হলো কি? সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ না প্রতিস্থাপিত অঙ্গ? এদের উত্তর কি হবে? সমবৃত্তীয় অঙ্গ। যেটির উপস্থিতির জন্য পায়রা দৃষ্টিশক্তি প্রখর হয় তা কি? রেডপসিন, আয়োডপসিন, পেকটিন না পেপসিন? পেকটিনের জন্য এদের দৃষ্টিশক্তি কি হয়? অত্যন্ত প্রখর হয়। তারপরে বিভাগ ক হয়ে গেল। এবার বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন। বিভাগ ক্ষয়ের প্রথম, এখানেও কটা শর্ট থাকে? এখানেও 6খানা শর্ট করতে হয়। বিভিন্ন টাইপের শূন্যস্থান, সত্য মিথ্যা এবং ছক এবং একটি কোশ্চেন মিলিয়ে 6টি কোশ্চেন থাকে। প্রথম বলছে, নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো প্রথম কি হবে? যে 2-1 ড্যাশ ব্যক্তিরা সঠিকভাবে নীলবর্ণ চিনতে পারে না। মানে কোন ধরনের ব্যক্তিরা সঠিকভাবে কোন বর্ণ চিনতে পারে না? নীলবর্ণ চিনতে পারে না। কারা নীলবর্ণ চিনতে পারে না? যারা ট্রাইটেনোপিয়া হয়েছে। কি হয়েছে তাদের? ট্রাইটেনোপিয়া। তারপরে বলছে, বিকাশ জীবের ড্যাশ পরিবর্তন সাধন করে। বিকাশ জীবের কি পরিবর্তন সাধন করে? সামগ্রিক বা সার্বিক। তারপর বলছে, নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের প্রকৃতির সংখ্যা হলো ডিপ্লয়েড, অর্থাৎ 2n। এটা মিথ্যা, কারণ শস্য নিউক্লিয়াস আমরা জানি কি? ট্রিপ্লয়েড বা 3n হয়। অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ অভিযোজন। এটা সত্য, কারণ অভিযোজনে কী হয়? ক্ষুদ্র পরিবর্তন ঘটে, আর অভিব্যক্তি ধীরে ধীরে ছোট পরিবর্তন ঘটতে ঘটতে কী হয়? অভিযোজন থেকে অভিব্যক্তি সৃষ্টি হয়। তারপরে বলেছে ছক মেলানো। ছক মেলানো প্রথম কোশ্চেন কি বলেছে? অসম্পূর্ণ প্রকটতা, দ্বিতীয় প্রাকৃতিক নির্বাচনবাদ আর ইহোপাস। অসম্পূর্ণ প্রকটতা কার সাথে ঠিক হবে? অসম্পূর্ণ প্রকটতা 2:1, 1:2:1। এটা
তারপরে প্রাকৃতিক নির্বাচনবাদ কার? চার্লস ডারউইনের। ইউহিপাস কি? ইওসিন, ঘোড়ার। মানুষের ক্ষেত্রে একটি প্রকরণের উদাহরণ কি? মানুষের ক্ষেত্রে একটি প্রকরণ হলো মুক্ত ও যুক্ত কানের লতি। কি? মুক্ত ও যুক্ত কানের লতি। তারপরে কি বলছে? বিস্বাদী শব্দটি বেছে নিয়ে লেখো। বহুবিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন না উদ্গামী? কিন্তু বহুবিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন এগুলো সবগুলো অযৌন জননের প্রক্রিয়া, আর উদ্গামী হচ্ছে একটা যৌন জননের পদ্ধতি। এটা কি? যৌন জননের পদ্ধতি হওয়ার জন্য উত্তর হবে কি? উদ্গামী। তারপরে বলেছে বিভাগ গ। বিভাগ গয়ে কি বলেছে? দেখো বিভাগ এর প্রথম কোশ্চেন কি বলেছে? অসম্পূর্ণ প্রকটতার ফলাফল সহ ব্যাখ্যা করো। অসম্পূর্ণ প্রকটতা আমরা কার ক্ষেত্রে জানি? যে মেন্ডেলের যে পরীক্ষা যিনি করেছিলেন সেখানে অসম্পূর্ণ প্রকটতা কার ক্ষেত্রে দেখা যায়? যে সন্ধানবতী গাছের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এটা কি করে বোঝা যায়? যে বলছে যে একটা বিশুদ্ধ লাল ফুল এবং একটা বিশুদ্ধ সাদা ফুল নিয়ে যদি আমরা ইতর পরাগযোগ ঘটাই, তবে তার প্রথম অপাত্য যৌনতে কী ধরনের ফুল হবে? গোলাপি ফুল দেখা দেবে। এই গোলাপি ফুল নিয়ে যদি তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটানো হয়, তবে দ্বিতীয় অপাত্য যৌনতে 4 ধরনের যে ফুল উৎপন্ন হবে, তার মধ্যে একটি হবে লাল ফুল, দুটি হবে গোলাপি ফুল এবং একটি হবে সাদা ফুল। এখান থেকে আমরা ফলাফল থেকে কী দেখতে পেলাম? F2 যৌনতে প্রাপ্ত উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত কত হলো? 1:2:1। এবার F2 যৌনতে প্রাপ্ত উদ্ভিদের জিনোটাইপ অনুপাত কত? 1:2:1। কিন্তু আমরা কি জানি? মেন্ডেলের একসঙ্গ জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত কত হয়? 3:1 এবং জিনোটাইপ অনুপাত হয় 1:2:1। যেখানে ফিনোটাইপ অনুপাত হয় 1:2:1, অর্থাৎ মেন্ডেলের যে একসঙ্গ জনন পরীক্ষা রয়েছে সেটা এখানে মেনে চলে না। সেটা এখানে কি হয় না? মেনে চলে না। এবার এখান থেকে আমরা সিদ্ধান্তে কী কী সিদ্ধান্ত আসতে পারি? যেমন এই বলেছে যে F2 যৌনতে হেটেরোজাইগাস অবস্থায় জনিত জীবের কোনো ফিনোটাইপ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না হয়ে মধ্যবর্তী নতুন ফিনোটাইপ প্রকাশিত হয়, তাই এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। 2. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 যৌনতে উৎপন্ন জীবের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান থাকে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F1 যৌনতে গোলাপি ফুলের সৃষ্টি হলেও আর অ্যালেল দুটি স্বতন্ত্রতা বজায় থাকে, সেজন্য F2 যৌনতে পুনরায় লাল ও সাদা ফুলের উৎপত্তি হয়, অর্থাৎ পৃথকীকরণ সূত্রের বিচ্যুতি ঘটে। 4 নম্বর বলছে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রকটতার নীতি ব্যতিক্রম রূপে গণ্য হয়। অসম্পূর্ণ প্রকটতা প্রমাণ করে যে শুধুমাত্র প্রকৃত মেন্ডেলবাদের ভিত্তিতে সর্বকালের বংশগতি ও উত্তরাধিকার সংক্রান্ত ঘটনা ব্যাখ্যা করা সম্ভব নয়। তারপরে 2 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে যে ওয়াই ক্রোমোজোম বাহিত দুটি বৈশিষ্ট্যের উদাহরণ দাও। ওয়াই ক্রোমোজোম দুটি বৈশিষ্ট্য উদাহরণ কী হয়? ওয়াই ক্রোমোজোম কাদের দেখা যায়? পুরুষদের দেহে ওয়াই ক্রোমোজোম থাকে। তাই ওয়াই ক্রোমোজোম পুরুষদের দেহে বৈশিষ্ট্য কী দেখা যায়? একটা হচ্ছে হোলাড্রিক জিন। ওয়াই ক্রোমোজোমে এক ধরনের একটি জিন উপস্থিত থাকে, সেজন্য কেবলমাত্র পুরুষদের জনিত দেহ থেকে পুরুষের আপাত দেহতে সঞ্চারিত হয়। কী হয়? এখান থেকে দেখা যায় যে পুরুষদের কানের লতিতে চুল বর্তমান থাকে, অনেকের কানে পিঠে বুকে চুলের উৎপত্তি হয়। এবার বলেছে 3.3 কি বলেছে? একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা ও একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটি বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু তা বিশ্লেষণ করো। এটা কি? এটা হচ্ছে একটি জিনগত রোগের মধ্যে থেকে আসে এবং এটা উত্তরাধিকার। বলেছে একজন বর্ণান্ধতা হলো এক প্রকার এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এক্ষেত্রে স্বাভাবিক জিনটি XC+ এবং বর্ণান্ধের জন্য দায়ী মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনটিকে XC দ্বারা চিহ্নিত করা হলো। সুতরাং স্বাভাবিক পুরুষের জিনোটাইপ হবে কি? XC+Y এবং বর্ণান্ধ মহিলার জিনোটাইপ হবে XC এবং এদের চেকার বোর্ড করলে বর্ণান্ধ মহিলা XC থেকে 2 ধরনের গ্যামেট উৎপন্ন হবে, একটা হবে XC অপরটি XC, এবং স্বাভাবিক পুরুষ থেকে গ্যামেট কী হবে? XC+ এবং Y। এবং এদের চেকার বোর্ড করলে আমরা দেখব কি? যে একটি বাহক কন্যা, একটি বর্ণান্ধ পুত্র, একটি বাহক কন্যা ও বর্ণান্ধ পুত্র, অর্থাৎ দুটি কন্যায় কী হয়েছে? বাহক কন্যা, এবং দুটি পুত্রই কী হয়েছে? বর্ণান্ধ পুত্র। তো ফলাফল এখান থেকে আমরা কী আসতে পারি সিদ্ধান্তে? একজন স্বাভাবিক পুরুষের সঙ্গে একজন বর্ণান্ধ মহিলার বিবাহ হলে যে সকল পুত্র সন্তান জন্মাবে তাদের সকলেই 100% কী হবে? বর্ণান্ধ
সরি, এটা উল্টে গেছে, এটা বর্ণান্ধ আর স্বাভাবিকের মধ্যে চলে এসছে। এই বিশ্লেষণটা ভুল। এখানে কী হবে, সঠিকটা হবে যে একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা ও বর্ণান্ধ পুরুষকে বিবাহের ফলে যে কন্যা সন্তান উৎপন্ন হবে তার বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা চেকার বোর্ডে দেখানো হয়েছে। তোমরা দেখে নাও। বলেছে পিজনিত একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলার একটি স্বাভাবিক ক্রোমোজোম এবং আরেকটি বর্ণান্ধতার মিউট্যান্ট জিন সমন্বিত এক্স ক্রোমোজোম থাকে। পুরুষ দেহে একটিমাত্র এক্স ক্রোমোজোম থাকায় জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকলে মিউটেশনের ফলে মিউটেটেড জিনটির বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং পুরুষটি বর্ণান্ধ হয়। প্রচ্ছন্ন বর্ণান্ধ জিন এক্সি এবং স্বাভাবিক জিন এক্সি প্লাস দ্বারা চিহ্নিত করা হলে বর্ণান্ধ রোগের বাহক মহিলার জিনোটাইপ হয় এক্সি প্লাস এক্সি এবং বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হবে এক্সি ওয়াই। এখান থেকে আমরা চেকার বোর্ডটা দেখে নাও, দেখে দেখবো কি যে দুটি কন্যা হয়েছে, একটি কন্যা বাহক কন্যা এবং একটি বাহক বর্ণান্ধ কন্যা, এবং একটি স্বাভাবিক পুত্র এবং আরেকটি বর্ণান্ধ পুত্র হয়েছে। মোট 4 প্রকার অপত্য উৎপন্ন হবে। তার কন্যাদের মধ্যে 50% স্বাভাবিক, 50% বাহক এবং বাকি 50% বর্ণান্ধ পুত্র এবং বর্ণান্ধ স্বাভাবিক পুত্র দেখা দেবে। এবার তারপরে গেল 4 নম্বর কোশ্চেন। এবার 3 নম্বরটা বোঝা গেছে, তোমরা চেকার বোর্ডটা পজ করে দেখানো ঠিকভাবে ফলো করে। তো 4 নম্বর বলেছে কি, স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ অধিক উন্নত। বলছে স্বপরাগযোগ অপেক্ষাকে ইতর পরাগযোগ অধিক উন্নত কেন? তার কারণ কি হলো? স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত কারণ 1 নম্বর, ইতর পরাগযোগে দুটি জিনগতভাবে ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগমিলন ঘটে, অর্থাৎ আপাত্ত উদ্ভিদের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে বলে প্রকরণের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ফলস্বরূপ উৎপন্ন আপাত্ত উদ্ভিদটি মাতৃ উদ্ভিদের তুলনায় উন্নত বৈশিষ্ট্যযুক্ত ও উচ্চ ফলনশীল হয়। অন্যদিকে স্বপরাগযোগে একই উদ্ভিদের পরাগমিলন ঘটে বলে নতুন বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে না, অর্থাৎ প্রকরণ সৃষ্টি হয় না। তাই আপাত্ত উদ্ভিদগুলি মাতৃ উদ্ভিদের তুলনায় অধিক উৎকৃষ্ট হয় না। 2 নম্বর, ইতর পরাগযোগের মাধ্যমে সৃষ্ট আপাত্ত উদ্ভিদগুলি উন্নত গুণমানসম্পন্ন হওয়ায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং এরা প্রতিকূল পরিবেশে অভিযোজনে সক্ষম হয়, যা এদের অভিব্যক্তির পথকে সুগম করে। অপরপক্ষে স্বপরাগযোগের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অভিযোজন কৌশল মাতৃ উদ্ভিদের ন্যায় একই প্রকৃতির হওয়ায় বা বেশ কিছু প্রজন্মে আরও নিম্নমানের হয়ে যাওয়ায় এরা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে না, ফলে এদের অভিব্যক্তি ঘটে না। এই হলো যে স্বপরাগযোগ ইতর পরাগযোগ অপেক্ষা উন্নততার কারণ। তারপরে এটা গেল 4। 3-5 আবার এখানে বলেছে অণুবিস্তরণের পদ্ধতিটি বর্ণনা করো। 3-5 হচ্ছে অণুবিস্তরণ পদ্ধতিটি কি বলেছে, বর্ণনা করতে। অণুবিস্তরণ পদ্ধতিটি বর্ণনা করো, কী করে করা যাবে, করো অণুবিস্তরণ পদ্ধতিটি বর্ণনা। বলেছে অণুবিস্তরণ পদ্ধতি কি? অণুবিস্তরণ হচ্ছে পদ্ধতি। এর প্রথম স্টেপ কি, উদ্ভিদ নির্বাচন। প্রথমে রোগমুক্ত ও সতেজ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নির্বাচন করা হয়। তারপর এক্সপ্ল্যান্ট নির্বাচন, কলা পালনের জন্য নির্দিষ্ট উদ্ভিদের নির্বাচিত দেহাংশকে এক্সপ্ল্যান্ট বলা হয়। এক্সপ্ল্যান্টকে কৃত্রিম পুষ্টি মাধ্যমে স্থাপন করতে হয় 3rd স্টেপে। সংগ্রহিত এক্সপ্ল্যান্টকে টেস্ট টিউব, পেস্টিসাইড, কনিক্যাল ফ্লাস্কে কৃত্রিম পুষ্টি মাধ্যমে রেখে পালন করা হয়। 4 নম্বর হচ্ছে ক্যালাস গঠন। উপযুক্ত খাদ্য, আলো, তাপমাত্রার উপস্থিতিতে এক্সপ্ল্যান্টের প্যারাইকামা কোষ বিভাজনের মাধ্যমে অবিভাজিত কোষপুঞ্জ গঠন করে, একে ক্যালাস বলে। এই সময় কর্ষণ মাধ্যমে কৃত্রিম অক্সিন ও সাইটোকিনিন প্রয়োগ করা হয়। তারপর এমব্রয়েড ও এক্সপ্ল্যান্ট গঠন। প্রতিটি ক্যালাস প্রথমে বিভাজিত হয়ে এমব্রয়েড গঠন করে এবং পরে তা মূল ও বিটপ অংশ সৃষ্টির মাধ্যমে প্লান্টলেট গঠিত হয়। চারাগাছ সৃষ্টি। প্রতিটি প্ল্যান্টকে ছোট ছোট টবে রোপণ করে ক্ষুদ্র চারাগাছ সৃষ্টি করা হয়। তো টোটাল ধাপটা কি আসলো, প্রথমে এক্সপ্ল্যান্ট, কৃত্রিম পুষ্টির মাধ্যমে ক্যালাস তৈরি হয়, ক্যালাস থেকে অ্যামব্রয়েড থেকে প্লান্টলেট, প্লান্ট থেকে চারাগাছ থেকে পরিণত উদ্ভিদ। এই হলো অণুবিস্তরণের ধাপ। পদ্ধতিটি পুরোপুরি ধাপের আকারে বলা হলো। এবার তারপরে কোশ্চেন 3-6 কি বলেছে, হ্যালোফাইটিক উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযানগুলি কী কী? তারপরে হ্যালোফাইটিক উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযানগুলি কী কী? শারীরবৃত্তীয় হ্যালোফাইট উদ্ভিদ কারা? হ্যালোফাইট উদ্ভিদ যেসব উদ্ভিদগুলো লবণাক্ত উদ্ভিদে জন্মায়, অর্থাৎ আমাদের এখানে সুন্দরী গাছ যেটা আমাদের সিলেবাসে রয়েছে,
যে সুন্দরী গাছকে হ্যালোফাইটিক বলা হচ্ছে। এই হ্যালোফাইটিকের শারীরবৃত্তীয় অভিযোজনগুলো কী কী? এদের দুই ধরনের অভিযোজন আছে, একটা অঙ্গসাংস্থিক অভিযোজন আর শারীরবৃত্তীয় অভিযোজন। শারীরবৃত্তীয় অভিযোজনে কি? 1 নম্বর, সুন্দরী উদ্ভিদের উপস্থিত শ্বাসমূল বা নিউমেটোফোরে অসংখ্য শ্বাসছিদ্র উপস্থিত থাকে, যা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্যে সাহায্য করে। 2, এদের মূলের ত্বক এপিব্লেমা বা অর্ধস্তক অত্যন্ত পুরু বলে অন্তঃবিস্রবণ দ্বারা জল শোষিত হওয়ায় সময় অতিরিক্ত লবণ গ্রহণে বাধা পায়। উদ্ভিদের পাতায় বর্তমান লবণগ্রন্থির সাহায্যে দেহে প্রবিষ্ট অতিরিক্ত লবণ বর্জিত হয়। কখনো কখনো পত্রমোচন দ্বারাও এরা দেহ থেকে লবণ নির্গত করে। উদ্ভিদ দেহে অভিস্রবণ চাপ বেশি থাকে এবং বাষ্পমোচন হার কম হয়। কাণ্ডের বিভিন্ন অংশের কোষে থাকা ভ্যাকুওলে এরা অতিরিক্ত লবণ সঞ্চিত রাখে এবং সময় মতো বাকলমোচনের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। এই হলো সুন্দরী গাছের শারীরবৃত্তীয় অভিযোজন বা আমাদের এই হ্যালোফাইট উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন। তবে 3-7 বলেছে উদ্ভিদের যে কোনো দুটি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও। উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ কি? উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গ কি? উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে 1 নম্বর, পরিবর্তিত মৃতগত কাণ্ডের স্বল্পপত্র, আদা, হলুদ প্রভৃতি কাণ্ডের স্বল্পপত্র বর্তমান, নিষ্ক্রিয় স্বল্পপত্র বর্তমান। বন্ধা পুংকেশর বা স্ট্যামিনেট কাজে দেখা যায় কাজু বাদাম, কলকাসুন্দ প্রভৃতি ফুলে। আর বন্ধা গর্ভকেশর বা পিস্টিলেট কাজে দেখা যায় শতমূলী, নারকেল প্রভৃতি গাছে এর ফুলে এদের দেখা যায়। তারপরে 8 নম্বর কোশ্চেন বলেছে কি? যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? যোগ্যতমের উদ্বোধন কাকে বলে? যোগ্যতমের উদ্বোধন কার তত্ত্ব? যোগ্যতমের উদ্বোধন হচ্ছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব। তো যোগ্যতম উদ্বোধন করেছে অনুকূল প্রকরণযুক্ত জীবেরাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং যোগ্যতম রূপে বিবেচিত হয়। একে যোগ্যতমের উদ্বর্তন বলে। প্রতিকূল প্রকরণযুক্ত জীবেরা জীবন সংগ্রামে পরাজিত হয় এবং ধীরে ধীরে পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কোনো জীব একটি নির্দিষ্ট পরিবেশে যদি নাও বাঁচতে পারে, সে অন্য পরিবেশে বেঁচে থাকতে সক্ষম হয়। যেমন মেরু অঞ্চলের বড় লোমযুক্ত কুকুর গ্রীষ্মপ্রধান দেশের পরিবেশে বেঁচে থাকতে অক্ষম। তো এটা যোগ্যতম উদ্বর্তন। তারপরে গ্রুপ সি সারা হলো বা গ্রুপ ডির প্রথম কোশ্চেন। গ্রুপ ডির প্রথম প্রশ্ন কি বলছে? যে 1 নম্বর কোশ্চেনে বলেছে কি? 3 প্রকার প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি আলোচনা করো। 3 প্রকার কি? প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি। তো প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি কোনটা? প্রাকৃতিক অঙ্গজনন কাকে বলে? যে পদ্ধতিতে প্রাকৃতিকভাবে উদ্ভিদ দেহাংশ, স্থানিক মুকুল, মূল, কাণ্ড, পাতা কোনো একটা জিনিস মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে মাইটোসিস প্রক্রিয়ার দ্বারা বৃদ্ধি লাভের মাধ্যমে আপাতত উদ্ভিদ সৃষ্টি করে, তাদের প্রাকৃতিক অঙ্গজ জনন বলে। এদের প্রকারভেদ কি? এরা অনেকভাবে হতে পারে। একটা মূলের সাহায্যে হতে পারে, কাণ্ডের সাহায্যে, পাতার সাহায্যে হতে পারে। মানে মূলের সাহায্যে কী করে হয়? কিছু কিছু উদ্ভিদ প্রধান মূল বা স্থানিক মুকুলের সাহায্যে করে, যেমন রাঙা আলু। তারপরে কাণ্ডের সাহায্যে কারা করে? যেসব উদ্ভিদ ভূমিস্থ উদ্ভিদ কাণ্ড, বায়বীয় কাণ্ড, অর্ধবায়ু কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে। যেমন কি কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায় এবং এখানে স্ফীত হয়ে পরিবর্তিত হয়। যেমন কি আছে পেঁয়াজ, রসুনের কাণ্ড, আলুর স্ফীতকাণ্ড, এইগুলো। তারপরে পাতার সাহায্যে বংশবিস্তার করে। কিছু কিছু উদ্ভিদের পাতার কিনারায় পত্রশিরায় অস্থানিক মুকুল জন্মায়। এগুলি পত্রজ মুকুল বা পত্রাশ্রয়ী মুকুল নামে পরিচিত। যেমন এটা কার ক্ষেত্রে হয়? পাথরকুচি উদ্ভিদের ক্ষেত্রে দেখা দেয়। এরকম ছোটো ছোটো করে লিখলেই হবে, এত বড় লেখার দরকার নেই। তারপরে বলছে রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে এরূপ একটি প্রাণী ও একটি উদ্ভিদের নাম লেখো। তাই রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে এরূপ একটি উদ্ভিদ ও প্রাণীর নাম কি? রেণু উৎপাদন করে ব্যাকটেরিয়া, একটি প্রাণী। আর উদ্ভিদ হিসেবে করে কে? মশ, ফার্ন এরা। তারপরে আছে কি? ফার্নের যৌনক্রমের শব্দচিত্রের মাধ্যমে দেখাও। ফার্নের যৌনক্রমটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ফার্নের যৌনক্রমটি শব্দচিত্র, এরকম একটা শব্দচিত্র আঁকতে হবে তোমাদের। প্রথমে মিওসিস, তারপর মিওসিস থেকে রেণু, রেণু থেকে কি প্লোটোনিমা, প্লোটোনিমা থেকে প্রোথ্যালাস, এটা লিঙ্গতার জন্য একটা স্ত্রীধানী ডিম্বাণু, আর একদিকে পুংধানী শুক্রাণু। ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে নিষেক হয়। নিষেক হয়ে কী হয়? ভ্রূণাণু, টুয়েন। ভ্রূণাণু থেকে ভ্রূণ থেকে রেণুদার উদ্ভিদ, রেণুদার থেকে সোরাস, সোরাস থেকে রেণুস্থলী, রেণুস্থলী আবার মিওসিস,
একদিকে রেণুধর জন্য, অপরদিকে লিঙ্গতার জন্য, এইটা করতে হবে। তারপরে কি আছে, স্টকশিয়ন বলতে কি বোঝো? স্টকশিয়ন কি? স্টকশিয়ন বলতে কি বোঝো? স্টক কাকে বলে? জোড়া কলমে ব্যবহৃত রোগ ও পেস্ট প্রতিরোধমূলক উন্নত ও শক্তিশালী মূলতন্ত্রযুক্ত যে উদ্ভিদ কাণ্ডের সঙ্গে শিয়নকে জোড়া লাগানো হয় তাকে স্টক বলে। যেমন আমের জোড়া কলমে দেশি স্টক আমের গাছকে স্টক হিসেবে ব্যবহার করা হয়। শিয়নকে জোড়া কলমে উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের যে শাখাকে স্টকের সঙ্গে জোড়া লাগানো হয় তাকে শিয়ন বলে। যেমন আমের জোড়া কলমের দাশেরা, বেগমফুলি, চৌসা প্রভৃতি আমের শাখাকে শিয়ন রূপে ব্যবহার করা হয়। 4-2 মেন্ডেলের দ্বিসঙ্গ জনন পরীক্ষায় চেকারবোর্ড সহযোগে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উল্লেখ করো। তো এটা তোমরা দেখবে, করবে যে চেকারবোর্ড কী করে করতে হয়। তোমরা নিশ্চয়ই জানো চেকারবোর্ড কী করতে হয়। দ্বিসঙ্গ জনন পরীক্ষার চেকারবোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সবাই পড়েছো। এখানে দেখে নাও যে এখানে চেকারবোর্ড দেওয়া আছে যে গিনিপিকের একটি কালো কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগ বরাবর সাথে একটি সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের BBRR এর দ্বিসঙ্গ জনন ঘটানো হয়েছে, দিয়ে তার F1 জনুতে এবং F2 জনুতে উৎপন্ন জীবকে চেকারবোর্ডের সাহায্যে দেখানো হয়েছে। এবং নিচে এদের সিদ্ধান্তে F1 জনুতে উৎপন্ন গিনিপিগগুলির ফিনোটাইপিক অনুপাত বলা আছে 9:3:3:1 এবং জিনোটাইপিক অনুপাত কত 1:2:2:4 1:2:1:2:1। তবে এই যে চেকারবোর্ড, এই চেকারবোর্ড তোমরা করলেই পারবে, ভালো করে করে নেবে। তারপরে বলেছে কি এই পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত বা সূত্রে আমরা উপনীত হই, এখান থেকে কোন সূত্রে উপনীত হই? আমরা স্বাধীন বিন্যাসের সূত্রে উপনীত হই। স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চয় সূত্রটা কি? বলছে 2 বা ততোধিক বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংক্রমণ ঘটালে কী হবে? যে উৎপন্ন অপত্য জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলি একত্রিত হলেও কখনো মিশে যায় না, বরং গ্যামেট গঠন করলে এরা পরস্পরের থেকে আলাদা হয়ে যায় এবং পরবর্তী জন্মতে স্বাধীনভাবে সম্ভব সকল প্রকার সমন্বয়ে গ্যামেটে সঞ্চারিত হয়। তারপরে অথবা কি বলছে, থ্যালাসেমিয়া রোগের 3টি লক্ষণ উল্লেখ করো। থ্যালাসেমিয়া রোগের 3টে লক্ষণ। থ্যালাসেমিয়া রোগের 3টে লক্ষণ কী কী হবে? 1 নম্বর বলেছে রক্তাল্পতা। থ্যালাসেমিয়ার মেন লক্ষণ রক্তাল্পতা, মানে রক্তপাত অ্যানিমিয়া দেখা যায়। কী হয়? গ্লোবিন প্রোটিনের উৎপাদনে ব্যাহত হওয়ায় হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকার উৎপাদন ত্রুটিপূর্ণ হয়, ফলে এরা অক্সিজেন পরিবহনের ক্ষমতা হ্রাস পায় এবং তীব্র রক্তাল্পতা ও অ্যানিমিয়া দেখা দেয়। 2 কি? হিমোলাইসিস। আরবিসি আকারে ছোট এবং স্বল্প আয়ুযুক্ত ফ্যাকাশে রঙের হয়, এগুলি ভঙ্গুর প্রকৃতির হয়, সহজে বিদীর্ণ হয়ে হিমোগ্লোবিন মুক্ত করে, একে হিমোলাইসিস বলে। 3 নম্বর কি? লোহা সঞ্চয়। থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত প্রদানের ফলে হিমোগ্লোবিন সংশ্লেষ ব্যাহত হওয়ার ফলে দেহের বিভিন্ন অংশে লোহা সঞ্চিত বৃদ্ধি পায়। অতিরিক্ত লোহা সঞ্চয়ের ফলে হৃৎপিণ্ড, প্লীহা, যকৃৎ, অন্তঃক্ষরাতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর প্লীহা ও যকৃতের আয়তন বৃদ্ধি। আরবিসি দ্রুত বিনষ্টকালে এর ফলে কী হয়? দেহের যকৃৎ ও প্লীহার আয়তনে বৃদ্ধি ঘটে। তারপরে বলেছে এর সাথে কী কোশ্চেন আছে? বলেছে আমাদের সমাজ থেকে থ্যালাসেমিয়া দূর করার জন্য জেনেটিক কাউন্সিলের একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের গুরুত্বপূর্ণ নিয়ম গুরুত্বটা তুমি কোন কোন বিষয় সম্পর্কে আলোকপাত করো। দেখো কি বলেছে যে বংশগত রোগ নির্ণয়ে বা প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের, এখানে যে কোশ্চেন বলেছে জেনেটিক কাউন্সিলের ভূমিকায় জানতে চেয়েছে ঘুরিয়ে। বলেছে যে রোগ নির্ণয় আক্রান্ত ব্যক্তির রক্ত ও তার ডিএনএ পরীক্ষার মাধ্যমে এবং উদ্ধৃত বংশ বিবরণী শুনে কোলিড্রি বিশ্লেষণের মাধ্যমে রোগ সৃষ্টিকারী জিনের প্রকৃতি, প্রকট বা প্রচ্ছন্ন বা অটোজোমাল বা সেক্স ক্রোমোজোমাল জিনের অবস্থান প্রকৃতি নির্ণয় করা হয়। রোগের কারণ বিশ্লেষণ আক্রান্ত রোগীকে রোগের কারণ সম্পর্কে অবহিত করা এবং তার গুরুত্ব বোঝানো হয়। রোগের বংশগত সঞ্চারণের সম্ভাবনা নির্ধারণ পরবর্তী প্রজন্ম রোগের প্রকাশিত হওয়ার সম্ভাবনা কতখানি সে সম্পর্কে রোগীকে ধারণা দেওয়া, বিশেষ করে বিবাহের আগে ছেলেমেয়ের পেডিগ্রি বিশ্লেষণ করে তাদের সন্তানের দেহে
জিনগত রোগের প্রকাশের সম্ভাবনা আছে কিনা সে সম্পর্কে ধারণা দেওয়া হয়। দম্পতিকে জিনগত রোগমুক্ত সন্তান লাভে সাহায্য করা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া প্রভৃতি রোগগ্রস্ত সন্তান যাতে না জন্মায় তার জন্য জেনেটিক কাউন্সিলের সম্পর্ক করে কী করতে হয়, এদের পরামর্শ দান করা উচিত এবং প্রয়োজনে কৃত্রিম উপায়ে গর্ভধারণ ও দত্তক নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এইগুলো কোশ্চেন। তারপরে 4-3 লাস্ট কোশ্চেন বলেছে যে ঘোড়ার আদি পূর্বপুরুষ থেকে যে আধুনিক ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। বলেছে ঘোড়ার আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনের 4টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। বলেছে কি ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো 1 নম্বর দেহের উচ্চতা, আকার আয়তন বৃদ্ধি, পায়ের দৈর্ঘ্য ও সবল পেশি সমৃদ্ধ হওয়া, পায়ের আঙুলের সংখ্যার হ্রাস, 4 নম্বর অগ্রপদের 4টে ও পশ্চাৎপদের 3টে করে আঙুলের পরিবর্তন হওয়া, এবং কী বলেছে পোষক দাঁতের ক্রাউনের সংখ্যা বেশি ও খাদ্যযুক্ত এনামেলযুক্ত হওয়া, মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারের আয়তন বৃদ্ধি ও পৃষ্ঠদেশের সুবল ও সুকাঠামো তৈরি। এর মধ্যে তোমরা যে কোনো 4টে পয়েন্ট মুখস্থ করবে। তারপরে কি বলেছে যে সমসংস্থ অঙ্গ জৈব অভিব্যক্তিকে কীভাবে সমসংস্থ অঙ্গ কীভাবে জৈব অভিব্যক্তিকে কীভাবে সমর্থন করে তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। কী বলছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর অগ্রপদের অন্তর্গঠন যথা পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত বিবর্তনের ধারণাকে সমর্থন করে। আপাতদৃষ্টিতে উপরোক্ত অঙ্গগুলির আলাদা আলাদা বলে মনে হলেও অঙ্গগুলি উৎপত্তি ও গঠনগত দিক থেকে একই ধরনের হয়। তিমির ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত এই সকল অঙ্গগুলি আসলে দেহের অগ্রপদের রূপান্তর। প্রতিটি অঙ্গের ক্ষেত্রে অন্তর্কাঠামো গঠনকারী অস্থিগুলির সজ্জাবিন্যাস হলো হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস। প্রতিটি অঙ্গেই একই ধরনের রক্তবাহ, স্নায়ু, পেশি উপস্থিত থাকে, কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন কাজ করার জন্য এই সকল অঙ্গের রূপান্তর ও অভিযোজন ঘটেছে। যেমন উড্ডয়ন সুবিধার জন্য পাখি ও বাদুড়ের অগ্রপদ ডানায় পরিণত হয়েছে, জলজ পরিবেশে সাঁতার কাটার জন্য তিমির অগ্রপদ ফ্লিপারে পরিণত হয়েছে। ঘোড়ার কোরযুক্ত অগ্রপদ দ্রুতগতিতে দৌড়ানোর সাহায্য করে এবং মানুষের অগ্রপদ হাতে রূপান্তর হয়েছে সূক্ষ্মভাবে বিভিন্ন কাজ এবং কিছু ধরা, লেখা প্রভৃতি করার জন্য, অর্থাৎ কাজের সঙ্গে সঙ্গে অঙ্গের আকৃতিগত পরিবর্তন হয়েছে। সুতরাং উপরিক্ত পর্যালোচনা থেকে একথা নিঃসন্দেহে বলা যায় যে সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনের সাপেক্ষে এক জোরালো প্রমাণ হিসাবে কাজ করে এবং পাখি, বাদুড়, তিমি, ঘোড়া, মানুষ একই পরিবেশ থেকে উৎপত্তি লাভ করেছে। তারপরে অথবা মরুভূমিতে বেঁচে থাকার জন্য উটের আরবিসির কী অভিযোজন পরিবর্তন দেখা যায়। মরুভূমিতে বেঁচে থাকার জন্য উটের আরবিসিতে এর অভিযোজন পরিবর্তনগুলি লেখো। উটের ক্ষেত্রে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার এদের সঙ্গে লোহিত শক্তির সম্পর্ক রয়েছে। যেমন উটের আরবিসির আকৃতি উটকে জলক্ষয় সহনে সহায়তা করে। উটের আরবিসি খুব ছোট, ডিম্বাকার ও লম্বাটে হওয়ায় জলের অভাবকালে অতি সূক্ষ্ম রক্তবাহের মধ্য দিয়ে লম্বালম্বিভাবে অনায়াসে চলাচল করতে পারে এবং সহজে রক্তনালীর মধ্যে ভেসে থাকতে পারে। জলের অভাব যখন রক্ত ঘন হয় তখন এইরূপ আকৃতি এদের জন্য সূক্ষ্ম রক্তবাহের মধ্যে প্রবাহিত হতে পারে। 2. উটের আরবিসি অধিক ও আকস্মিক অভিস্রবণের চাপ সহনে সক্ষম। মরু-অভিযোজনের জন্য উটকে প্রায় 200 লিটার অবধি জল একসঙ্গে পান করতে হয়। উটের আরবিসি স্বাভাবিক আয়তনের 240% পর্যন্ত প্রসারিত হতে পারে। হয় আরবিসিতে অতিরিক্ত পরিমাণ জল প্রবেশ করলেও আরবিসির হিমোলাইসিস ঘটে না, অর্থাৎ ফেটে যায় না। উটের দেহে জলাভাবের সময় জল পুনরায় আরবিসি থেকে বেরিয়ে আসে এবং জলের চাহিদা পূরণ করে। 3. পরিণত আরবিসি নিউক্লিয়াসবিহীন হলেও প্রাথমিক অবস্থায় এদের আরবিসিতে নিউক্লিয়াস এর উপস্থিতি দেখা যায়। আরবিসিতে টিউবুলিন প্রোটিন নির্মিত মার্জিনাল গ্ল্যান্ড দেখা যায়, যা আরবিসি এর ডিম্বাকার আকৃতি বজায় রাখতে সাহায্য করে। নিউক্লিয়াসবিহীন হওয়ায়
আরবিসি এর কোষের আয়তন কমে যায়, ফলে সহজে সূক্ষ্ম নালীর দ্বারা চলাফেরা করতে পারে। তবে আজকে 1 নম্বর স্কুলের লাস্ট কোশ্চেন কী বলছে, শিল্পাঞ্জির অভিযোজনের ফলস্বরূপ দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো। শিল্পাঞ্জির আচরণে মানুষের সঙ্গে অনেক আচরণে মিল দেখা যায়, যেমন এটা হাতুড়ি বা নেহাইয়ের ব্যবহার করে, যেমন থাই শিল্পাঞ্জিরা পাথরের শক্ত পাটাতনকে নেহাই ও কাঠের শক্ত পাথরকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে বাদামের খোলা ভাঙে। তারপরে কি ওষুধের ব্যবহার, শিল্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেরাই বিভিন্ন ওষুধি গাছের পাতা, মূল, ছাল এগুলো সংগ্রহ করে খায় এবং পরজীবীর আক্রমণ থেকে রক্ষা পায়। এবং এরা একটা নির্দিষ্ট উপায়ে কী করে উপকার শিকার করে, যেমন শিল্পাঞ্জিরা গাছের ডাল ভেঙে সেই ডাল দিয়ে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে এবং তারপর সেই ডালটিকে উইয়ের ঢিপির মধ্যে ঢুকিয়ে দেয়। থেকে দণ্ডটিকে বলা হয় ফিশিং টুল। ওই প্রকার এই দণ্ড বরাবর সারিবদ্ধভাবে বেরিয়ে আসলে তারা পোকাগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরা শক্ত পাথর ও কাঠ দিয়ে ওই প্রকার ঢিপি ভেঙে ওই প্রকার শিকার করে খায়। এছাড়া আরও ওদের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তোমরা যে কোনোগুলো যেটা ভালো লাগে পড়ো। তাছাড়া এরা শিকার করে, মানুষের মতো চিন্তা অনুভূতি পূরণ করে, মাতৃস্নেহ দেখায়, পা দিয়ে গাছের ডালে আঁকড়ে ধরার ক্ষমতা রয়েছে, আরাম করার প্রবণতা রয়েছে। এই গেল তোমাদের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলটি। এর পুরোটা সলভ করা হলো, তোমরা পুরোটা দেখবে এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমি চেষ্টা করবো একে একে তোমাদের যে সেকেন্ড সামেটিভের যা আছে প্রশ্ন সবগুলো সলভ করে দেওয়া। স্টে হ্যাপি।